ঋণ ও বিনিয়োগের প্রকৃত অবস্থা যথাযথভাবে সিআইবিতে রিপোর্ট না করায় দেশের দুই বাণিজ্যিক ব্যাংকে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা। বেসরকারি ওয়ান ও আল আরাফা ইসলামী ব্যাংক পড়েছে এই জরিমানার কবলে। এছাড়া এই কাজের সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তির সুপারিশও করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুজ্জাহের আনাস। কোনো ব্যাংকের ঋণ ও বিনিয়োগের প্রকৃত অবস্থা নিয়মিতভাবে জানাতে হয় কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবিকে। কিন্তু সম্প্রতি দুটি বেসরকারি ব্যাংক এই নিয়ম বরখেলাপ করায় গুনতে হয়েছে জরিমানা। এমনকি শাস্তির কথা বলা হয়েছে এর সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে। 24 ফেব্রুয়ারি জারি করা চিঠিতে বলা হয়, গ্রাহক প্রতিষ্ঠান টেকনোড্রাগস লিমিটেডের একটি ডিমান্ড লোন প্রায় 14 মাস পর রিপোর্ট করে ওয়ান ব্যাংক। এছাড়া দুটি মেয়াদি ঋণ, দুটি পুনঃতফসিলকৃত ঋণ, 9টি ডিমান্ড লোন এবং একটি ওভারড্রাফট ঋণ প্রকৃত শ্রেণীমানে না দেখিয়ে 4 মাস ধরে অশ্রেণীকৃত হিসেবে রিপোর্ট করা হয়। এ ধরনের অনিয়মকে গুরুতর বিবেচনায় বাংলাদেশ ব্যাংক ওয়ার্ডার 1972 অনুযায়ী 5 লাখ টাকা জরিমানা করা হয়। 5 মার্চের মধ্যে পরিশোধ না করলে চলতি হিসাব থেকে সমন্বয় করার কথাও বলা হয়েছে চিঠিতে। এ বিষয়ে জানতে কয়েকবার ফোন করা হলেও সাড়া দেননি ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। একই ধরনের অনিয়মে আল আরাফা ইসলামী ব্যাংকেও 5 লাখ টাকা জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাংক। 25 ফেব্রুয়ারি জারি করা চিঠিতে বলা হয়, গ্রাহক প্রতিষ্ঠান কেএনবি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একাধিক বিনিয়োগ নির্ধারিত সময়ে খেলাপি হিসাবে রিপোর্ট করেনি কর্তৃপক্ষ। 3টি ক্রয় সংক্রান্ত তথ্যসহ সর্বসাকুল্যে 42টি শরিয়াভিত্তিক কাঁচামাল আমদানি এবং বিক্রি সংক্রান্ত তথ্য অশ্রেণীকৃত দেখায় ব্যাংক কর্তৃপক্ষ। পাশাপাশি 3টি নন ফান্ডেড এলসি দীর্ঘ সময় পর টার্মিনেট করা এবং পুনঃতফসিলকৃত 44টি বিনিয়োগ মেয়াদি হিসাবে রিপোর্ট না করার অভিযোগও উঠে এসেছে। এ ঘটনায় ব্যাংকটিকে 7 দিনের মধ্যে জরিমানার অর্থ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া উভয় ব্যাংকে সংশ্লিষ্ট অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে সিআইবিকে জানাতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আব্দুজ্জাহের আনাস, 71, ঢাকা। একদিকে শুল্কের বোঝা, অন্যদিকে স্থানীয় উৎপাদন ও ব্যবসায় অদৃশ্য খরচের চাপ, দুইয়ে মিলে চড়া নিত্যপণ্যের দর, ফলে অস্বস্তিতে সীমিত আয়ের মানুষ। জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ক্যাব সভাপতি। জানান, যে কোনো মূল্যে নিত্যপণ্যের উৎপাদন খরচ ও আমদানি শুল্ক কমিয়ে আনতে হবে নতুন সরকারকে। রাকিব হোসেনের রিপোর্ট। মীর সাইদুল আলম কারওয়ান বাজার থেকে কিনেছেন ছোলা, তেল, চিনি সহ প্রায় 3000 টাকার নিত্যপণ্য। এর মধ্যে 2/3 বাকিতে। ব্যয়ের চেয়ে আয় কম হওয়ায় বেতন পাবার আগেই তাকে হাঁটতে হলো এই পথে। বেতন হিসাবে বাজারের যে সমতুল্য দাম, এই দামে মিলে না। আমি যদি 1000 টাকা দিয়ে 1 কেজি মাংস, 800 টাকা দিয়ে 1 কেজি মাংস কিনি, প্রধানমন্ত্রীও কিনতেছে 800 টাকা দিয়ে 1 কেজি মাংস, তাহলে আমার মিলবে কি করি? তেল, চিনি সহ বেশ কিছু পণ্যকে অতি জরুরি ঘোষণা করা হলেও বসিয়ে রাখা হয়েছে উচ্চ আমদানি শুল্ক। যেমন প্রতি কেজি চিনিতে গড়ে 31 টাকা এবং লিটার প্রতি সয়াবিন তেলে শুল্ক দিতে হচ্ছে 22 টাকা। এছাড়া মশলা জাতীয় পণ্যের শুল্ক হার আরও বেশি। তবে বন্দরের অব্যবস্থাপনায় খরচ বাড়ে অদৃশ্যভাবেও, যার প্রভাব ঘুরে ফিরে পড়ে ভোক্তার কাঁধে। আপনার মন, আমার তো মন চায় না, পারি না অর্থের অভাবে। ইনকাম হয় 500 টাকা, খরচ হয় 600 টাকা বা 700 টাকা। এই 200 টাকা ঘাটতি থেকে যায়, এটাকে মিলাই তো খুব কষ্ট হয়। ফলেও কিন্তু অনেক ট্যাক্স, 200%, 250%ও ট্যাক্স দিতে হয়। বিভিন্ন জায়গায় যদি চাঁদা না হয়, যদি সরাসরি পাইকারদের কাছে আসে, তাহলে অবশ্যই যারা খুচরা আমরা আছি ভোক্তারা, অবশ্যই আমরা কমে পাবো ইনশাল্লাহ। অন্যদিকে স্থানীয় কৃষি পণ্যের দরেও স্বস্তিতে নেই নিম্ন আয়ের মানুষ। রোজার মাঝামাঝি এসে বেগুন, লেবু, শসা, টমেটো, কাঁচামরিচ সহ বেশ কিছু পণ্যের দর খানিকটা কমলেও এখনও তা অনেকের নাগালের বাইরে। রোজার শুরুতে যে দাম ছিল তার চেয়ে একটু কমছে, কিন্তু আগের চেয়ে তো দাম বেড়ে গেছে। বেগুনের কেজি হইলো একটা আছে 80 টাকা, একটা আছে 100 টাকা, আর টমেটোর কেজি হইলো 50 টাকা, খিরা কেজি 60 টাকা, শসার কেজি হইলো 80 টাকা। দামটা একটু সহনীয় হওয়া দরকার। আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের জন্য আসলে খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে। যে যারা মনিটরিংয়ের দায়িত্বে আছে, যে ঠিক মতো এটা মার্কেটে ঠিক মতো দিচ্ছে কিনা সেটা দেখতে হবে।
নিত্যপণ্যের চড়া দরে সাধারণের কষ্ট বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ক্যাব সভাপতি। জানান, যে কোনো মূল্যে কৃষকের উৎপাদন খরচের পাশাপাশি আমদানি শুল্ক কমিয়ে আনতে হবে নতুন সরকারকে। নিশ্চিত করতে হবে সঠিক বাজার ব্যবস্থাপনা। আপনি বলছেন এসেনশিয়াল কমোডিটি অর্থাৎ অত্যাবশ্যক পণ্য, আবার আপনি কিন্তু সরকারকে অতিরিক্ত রেভিনিউ আপনার পকেট থেকে নিচ্ছে, তাহলে তো আপনার দামটা বেড়েই যাচ্ছে। এমনিই তো অনেক মানুষ বেকার হয়েছে, মূল্যস্ফীতি হয়েছে, সেই কারণে আমরা এই অতিরিক্ত ডিউটির চাপটা কিন্তু সাধারণ মানুষ বহন করতে পারছে না। এখানে আমি বলবো একটি গণতান্ত্রিক সরকার, তাকে এটা ফোকাস করতে হবে। একদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, অন্যদিকে রাজস্ব আহরণ বৃদ্ধির চাপ, এই দুইয়ে মিলে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি নতুন সরকার। রাকিব হোসেন, ৭১, ঢাকা। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে এবার বন্ধ হলো হরমুজ প্রণালী। এতে বড় ধরনের প্রভাব পড়বে বৈশ্বিক জ্বালানি সরবরাহে। বিশেষজ্ঞদের মতে বিশ্বের মোট তেল সরবরাহের 1/5 সরবরাহ হয় এই রুটে, যে কারণে ব্যারেল প্রতি $100 ওঠার শঙ্কা রয়েছে জ্বালানি তেলের দাম। নাদিয়া ইসলাম দুলির রিপোর্টে বিস্তারিত। বৈশ্বিক তেল সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুটগুলোর একটি হরমুজ প্রণালী। উপসাগরীয় অঞ্চলের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর রপ্তানির বড় অংশই হয় এই পথ দিয়ে। সৌদি আরব, ইরান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে তেল সরবরাহে ব্যবহার করা হয় এই রুট। চলমান ইরান ইসরায়েল ভয়াবহ সংঘাতে এবার হরমুজ প্রণালী বন্ধ করেছে তেহরান। এতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি সরবরাহে। জ্বালানি সরবরাহের এই পথ বন্ধ হলে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $95 থেকে $110 উঠতে পারে, এমন শঙ্কার কথা জানিয়েছে ভারতের ইকুইরাস সিকিউরিটিজ। তথ্য বলছে, বর্তমানে দৈনিক 33 লাখ ব্যারেল তেল উৎপাদন করে ইরান, যা বৈশ্বিক সরবরাহের 3%। সাধারণত প্রতি 1% সরবরাহ ব্যাহত হলে তেলের দাম বাড়তে পারে 3 থেকে 5% পর্যন্ত। সে হিসেবে শুধু ইরানের তেল সরবরাহই যদি ব্যাহত হয়, তাহলে অপরিশোধিত তেলের দাম বাড়বে 9 থেকে 15% পর্যন্ত। এর আগে বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স বলেছিল, ইরান হরমুজ প্রণালী অবরোধ করলে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়াতে পারে। এতে বিশ্বজুড়ে বাড়বে উৎপাদন খরচ, যার বড় প্রভাব পড়বে ভোক্তা মূল্যে, বিশেষ করে খাদ্য, পোশাক ও রাসায়নিকের মতো পণ্যগুলোতে। গেল কয়েকদিন ধরে মার্কিন ইরান ইস্যুকে কেন্দ্র করে বাড়ছিল তেলের দাম। সম্প্রতি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা শুরুর পর থেকে অপরিশোধিত তেলের দাম বাড়ে প্রায় 10%। গেল দিন লেনদেন বন্ধ হওয়ার আগ পর্যন্ত 3% বেশি বেড়ে যা দাঁড়ায় $73। কিন্তু এরপরই আসে হরমুজ প্রণালী বন্ধের খবর, যার ফলে বিশ্বের মোট তেল সরবরাহের 1/5 অর্থাৎ প্রায় 2 কোটি ব্যারেল তেল ও বিপুল পরিমাণ তরলীকৃত গ্যাস পরিবহন এখন ঝুঁকির মুখে। দীর্ঘ সময়ের জন্য প্রণালী বন্ধ হয়ে গেলে বড় প্রভাব পড়বে বৈশ্বিক জ্বালানির বাণিজ্যে। এর আগে বহুবার হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিলেও তা করে দেখায়নি ইরান। নাদিয়া ইসলাম তুলি, ৭১। নতুন সরকার গভর্নর নিয়োগের ক্ষেত্রে দুর্বল পদক্ষেপ নিয়েছে বলে মনে করে গবেষণা সংস্থা সিপিডি। এক ব্রিফিংয়ে জানানো হয়, সাবেক গভর্নর আহসান এইচ মনসুর দায়িত্বে থাকলে আর্থিক খাতের সংস্কার প্রক্রিয়া সহজ হতো। এ সময় অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সাথে করা বাণিজ্য চুক্তির কঠোর সমালোচনা করে তা বাতিলের দাবি জানানো হয়। রাকিব আল জাবেদের রিপোর্ট। সমসাময়িক অর্থনীতি নিয়ে আলোচনা শুরু হলেও সিপিডির এই আয়োজনে ঘুরে ফিরে আসে সাবেক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের বিদায়ী শো। সংস্থার গবেষণা পরিচালক জানান, গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগের ক্ষেত্রে দুর্বল প্রক্রিয়া অনুসরণ করেছে অর্থ মন্ত্রণালয়। আর আহসান এইচ মনসুর শপথে বহাল থাকলে সংস্কার প্রক্রিয়া সহজ হতে বলেও মনে করে সংস্থাটি। সরকার গভর্নর নিয়োগের ক্ষেত্রে একটি দুর্বল পদক্ষেপ নিয়েছেন। আমি এখনো মনে করি যে উনি থাকলে এই সরকারের জন্য অন্তত সংস্কারের জায়গাগুলোতে ভালো হতো। এমনকি এই যে আর্থিক খাতে যে ফিরে আসার প্রক্রিয়া, এই ফিরে আসার প্রক্রিয়াটা অব্যাহত থাকতো। বর্তমান সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো সামনে এনে সিপিটি জানায়, সমস্যার সমাধানে নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এজন্য রাজস্ব ও ব্যাংক ব্যবস্থার পাশাপাশি মনোযোগ দিতে হবে জ্বালানি এবং বিনিয়োগে। কৃষি ও ফ্যামিলি কার্ডের সুফল নিশ্চিতে ডিজিটাইজেশনের গুরুত্ব তুলে ধরে সিপিডি। বাস্তবায়ন এবং দক্ষতা এই জায়গাটিতে সকল বিষয়ের ক্ষেত্রে দুর্বলতা সবচেয়ে বেশি। বিদ্যুৎ খাতের ক্ষেত্রেও সেই একই বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন যে বাস্তবায়ন এবং দক্ষতা সমস্যা এটি সবচেয়ে বেশি প্রবলেমেটিক। সামগ্রিকভাবে সরকারের বাস্তবায়ন জনিত চ্যালেঞ্জটি এটি এই সরকারকেও পোড়াতে পারে। যে ফ্যামিলি কার্ড যেটি লঞ্চ হচ্ছে সেটাও আসলে ডিজিটালি এই জিনিসগুলোকে প্রোফাইল চেক করা, এগুলোকে মনিটর করা, এটির সুযোগ রয়েছে বলে আমরা মনে করি।
অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে সিপিডি বলছে উদ্যোগ নিতে হবে পরিবর্তনে। এছাড়া এলডিসি উত্তরণের সঠিক রোডম্যাপ দেওয়ার কথা উঠে আসে সংবাদ সম্মেলনে। যে এগ্রিমেন্টটা আসলো এটি দেখে আমরা হতভম্ব, আমরা স্তম্ভিত। এই ধরনের একটি চুক্তি কিভাবে একটি সরকার, অনির্বাচিত সরকার করে যেতে পারেন, বা এই দায়টি কিভাবে একটি নির্বাচিত সরকারের কাছে এই সরকার দিয়ে যেতে পারেন। আমার কাছে মনে হয় যে কোনো একটি বিষয় যদি অন্তর্বর্তী সরকারকে নিন্দা জানানোর থাকে, তাহলে এই একটি চুক্তির জন্য আমি আসলে নিন্দা জানাতে চাই। সরকারের উচিত এই চুক্তি থেকে সরে আসা, এবং আমরা মনে করি যে এই আলোকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনা হতে পারে। দেশি বিদেশি ঋণ গ্রহণেও সরকারকে সতর্ক থাকার পরামর্শ দেয় সিপিডি। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। চাঁদাবাজি, দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা ও কঠোর মুদ্রানীতি, এই 4 কারণে অর্থনৈতিক পুনরুদ্ধার ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার। ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে এসব বিষয়ে গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা। আলোচনায় এফবিসিসিআই প্রশাসক অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান দাবি করেন, চাঁদাবাজির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আরও জানাচ্ছেন মেজবাহ হাসান। ব্যবসায়ীদের আস্থা গড়ে ওঠে আইনের শাসন ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের ওপর। তবে সাম্প্রতিক বছরগুলোতে নানা চ্যালেঞ্জে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমেছে। কঠোর মুদ্রানীতি ও আইন শৃঙ্খলা সংক্রান্ত উদ্বেগ বেসরকারি খাতের সম্প্রসারণেও প্রভাব ফেলেছে। এমন প্রেক্ষাপটে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীলতার পাশাপাশি নিরাপদ ব্যবসা পরিবেশ নিশ্চিতে জোর দিচ্ছেন ব্যবসায়ী নেতারা। ঢাকা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মত বিনিময় সভায় উঠে আসে অবৈধ চাঁদাবাজি, অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক জটিলতার নানা বিষয়। এবার বোধহয় আমরা সামনের দিকে ভালো কিছু দেখব, ভালো চাঁদাবাজ মুক্ত এবং ল অ্যান্ড অর্ডার একটু ডেভেলপমেন্ট দেখব। অনেক ব্যবসায়ীর দাবি, নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে বেড়েছে চাঁদাবাজি, নষ্ট হচ্ছে ব্যবসায়ের পরিবেশ। চাঁদাকে যদি বন্ধ করতে চায়, আন্তরিকভাবে কাজ করতে চায়, তবে এই চাঁদাবাজি বন্ধ করা সম্ভব হবে। এছাড়া শুধু পুলিশ আর আমরা ব্যবসায়ী ভাইরা মিলে এটা কখনো সম্ভব না। চাঁদাবাজির দৌরাত্ম্য যদি রাজনৈতিক প্রভাবের কারণে হয়, মন্ত্রীদের প্রশ্রয়ে হয়, এমপিদের প্রশ্রয়ে হয়, তাহলে কিন্তু কোনো সরকার বলবৎ থাকতে পারবে না। তবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর প্রশাসক দাবি করেন, চাঁদাবাজি কোনো রাজনৈতিক বিষয় নাই। এ সময় অন্তর্বর্তী সরকারকে অগণতান্ত্রিক বলে মন্তব্য করেন তিনি। রাজনীতিতে কিন্তু চাঁদাবাজির স্থান নাই। যে 18 মাস তো গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না, তখন কি চাঁদাবাজি হয়নি? সুতরাং চাঁদাবাজি বা চাঁদাবাজদের আসলে রাজনৈতিক কোনো অবস্থান নাই। এটি হচ্ছে একটি ক্ষত, এটি হচ্ছে একটি অসুস্থতা। প্রতিযোগিতা কমিশনের কর্মকর্তারা বলেন, চাঁদাবাজি যে কারণেই হোক দায় বহন করেন ভোক্তা। তাই চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান তারা। পুলিশ বাহিনী তার সেই কমিটমেন্টের বিষয়টাকে ধারণ করে এগুলিকে কঠোর হাতে এগুলি নিয়ন্ত্রণ করবেন এবং আগামী দিনগুলিতে এটি অনেকটাই কমে আসবে। ব্যবসার পরিবেশ উন্নয়নে স্বরাষ্ট্র বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি বলে মত দেন আলোচকরা। আমাদের লোকবল কম, আমরা হয়তো সেইগুলি ধরতে পারি না। মেজবাহ হাসান, ৭১, ঢাকা। দর্শক, ইরান ইসরায়েল সংঘাত ঘিরে দিনের শুরুতেই নেতিবাচক ধারায় শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। এই বিষয়গুলো জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবাহ হাসান। মেজবাহ হাসান, আমরা যেটা জেনেছি যে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করা হয়েছে, এরপরই নেতিবাচক ধারায় লেনদেন হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। কি খবর রয়েছে বিস্তারিত আর তথ্য জানাবেন দর্শকদের। জি ফারুক, যেমনটা বলছিলেন যে নেতিবাচক ধারায় আসলে শুরুতে যে যুদ্ধের প্রভাব কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে পড়েছে, সে প্রভাব কিন্তু এখনও চলছে। যেটি আমরা দেখছিলাম যে একবারে মার্কেটের শুরুর দিকে সকাল 10টায় 1 মিনিটে কিন্তু প্রায় 223 পয়েন্টে কিন্তু সূচক নিচে নেমে যায়। তারপর থেকে কিন্তু সূচক এখনও পর্যন্ত নিম্নমুখী। আমরা যেটি বিশ্লেষণ দেখেছি 11টা পর্যন্ত সেটি আমরা দেখেছি প্রায়
200-ও বেশি কিন্তু সেই অনেকটাই কিন্তু দাম কম থাকে। এরপর থেকে কিন্তু এর ছাড়াও 19টা কিন্তু দাম এখন স্টেবিলিটি থাকে। সব কিছু মিলিয়ে যে শেয়ার বাজারের যে পতন আমরা শুরুতেই 10টায় যখন শুরু হয় 1 মিনিটে যে 223 পয়েন্টের পতন, এখন কিছুটা কাটিয়ে সেটি দাঁড়িয়েছে প্রায় 150 পয়েন্টে। এখন পর্যন্ত বিশ্লেষকদের সাথে আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম কোনো পতন হলো এত বেশি। এর আগেও আমরা দেখেছি বিশ্বে যে যুদ্ধে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, সে প্রভাবও কিন্তু বাংলাদেশের শেয়ার বাজারে পড়েছে, কিন্তু এত বড় পতন কিন্তু কোনো ক্ষেত্রে হয়নি। এটি প্রথমের শুরুর দিকে যে পতনটি হয়েছে এটি কিন্তু অনেকটাই অনাকাঙ্ক্ষিত বলছিলেন বিশেষজ্ঞরা। আসলে শেয়ার বাজারে যে সেন্সিটিভ বিষয়গুলো সেই জায়গাগুলো থেকে এটি অনেক ক্ষেত্রেই বাংলাদেশের ইতিহাসে প্রথমবার বলে উল্লেখ করেছেন। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত বাজারের যে পরিস্থিতি আমরা দেখছি সেটি কিন্তু অনেক ক্ষেত্রে স্টেবিলিটি নেই, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু অনেক কম। আমরা 223 পয়েন্ট থেকে এখন কিন্তু 150 পয়েন্টে এসে দাঁড়িয়েছে। এছাড়া আমরা দেখেছি প্রায় 11টা 11:30 পর্যন্ত যে সূচক ছিল সেখানে কিন্তু প্রায় 200-র বেশি কোম্পানির কিন্তু দাম অনেক ক্ষেত্রে কম ছিল। 19টার ক্ষেত্রে ছিল কোনো দামের পরিবর্তন ছিল না। সব কিছু মিলিয়ে শেয়ার বাজারের বর্তমান যে পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের পর নতুন নির্বাচিত সরকারের আসার পরে যে ঊর্ধ্বমুখী ছিল, কিছুটা স্থিতিশীলতা ছিল, সেই ধারাটা কিন্তু এই যুদ্ধের পরবর্তী সময়ে কিন্তু সেটি অনেক ক্ষেত্রে পতনের দিকে গিয়েছে। এবং এই পতন থেকে বাংলাদেশের শেয়ার বাজারের যে টালমাটাল অবস্থা, এটি আসলে ঘুরে দাঁড়ানোর যে প্রক্রিয়া সেইটি থেকে আবার কিন্তু আরেক ধাপ পিছিয়ে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা যেটি বলছিলেন যে বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম, এবং যদি এই রাশিয়া এবং বিশ্বের যে এই পরিস্থিতি যদি কিছুটা স্বাভাবিক হয় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই শেয়ার বাজারের যে স্বাভাবিক প্রক্রিয়া সেটি কিন্তু ফিরে আসবে, এমনটাই কিন্তু বলছিলেন। এই ছিল সবশেষ। মিসবাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ইরান ইসরায়েলের সংঘাতের প্রভাব ঢাকা স্টক এক্সচেঞ্জে যে নেতিবাচক প্রভাব পড়েছে সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মিসবাহ হাসান। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।